শাসক দল সব কিছুতেই বাম আর বিজেপি দেখতে পান। এটা সাধারণ মানুষের আন্দোলন, এটা কখনোই কোনো দলের আন্দোলন নয়। হ্যাঁ, বিভিন্নভাবে রাজনৈতিক দলের কাজ মানুষের পাশে দাঁড়ানো, তারা সমর্থন জানছে কারা কি চাপা দিতে চাইছে, এবং এভিডেন্স নষ্ট করার একদম প্রত্যক্ষ প্রমাণ সকলের কাছে রয়েছে। সকলেই বুঝতে পারছে যে এই যে পরিকল্পিত খুন, পরিকল্পনা করা যে তারা ধর্ষকের পক্ষে এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনবে, তাহলে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা। আচ্ছা বলো তো, এত মদ খেয়ে নাকি সিভিক ভলেন্টিয়ার ঘুরে বেড়াচ্ছে, এত মদ পাচ্ছে কোত্থেকে? থানা যদি তাদেরকে সাপোর্ট করে সিভিক ভলেন্টিয়ারদের বা থানার পুলিশ অফিসারদের, তাহলে তো এরা তো সাহস পাবেই, এরা তো এইভাবে ঘুরবে। আইন এনে লাভ কি যদি ইমপ্লিমেন্টেশন না? দেখো, অন্যান্য রাজনৈতিক দল তো তারা তাদের মতন রাজনীতি করছে, এবং যে রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে তারা তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে, সেটা সাধারণ মানুষ বুঝতেই পারছে। দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর অবস্থান, বামেদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। তো এই দুটোকে এক করে দেখার যারা চেষ্টা, এই যে একটা বাম এবং বিজেপি দুটি একেবারেই পৃথক শব্দ, মানে দুজনের ভাবধারাও আলাদা, কিন্তু কোথাও গিয়ে কি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল পরোক্ষভাবে এই দুজনের নামকে ব্যবহার করে বা একত্র করে কোথাও গিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে? তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। কিন্তু বারে বারে তো এই বাম বিজেপিকে এক করা হচ্ছে, সাধারণ মানুষ তাহলে কি মনে করবে? সাধারণ মানুষ জানে যে তাদের নৈতিক দিক থেকে তারা বামেরা কোন দিক থেকে আছে, আমরা কোন দিক থেকে আছি, আমাদের ভাবধারা, আমাদের আদর্শ তাদের সঙ্গে সম্পূর্ণ আলাদা। কিন্তু হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে অরাজকতা চলছে, সেইখানে আলাদা আলাদা করে দুটো পক্ষই হয়েছে। এক শাসক দল, তাদের পক্ষে যারা আছে তারা, আর শাসক দলের বিরুদ্ধে যারা। শাসক দলের বিরুদ্ধে আমরা বরাবরই, আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বারবারই বলেছেন যে যারা শাসক দলের বিরুদ্ধে আছেন তারা এক জায়গায় আসুন, এসে এই শাসক দলকে পরাজিত করুন, এবং সেই জন্য মানুষ এক জায়গায় আসছে আস্তে আস্তে। কিন্তু বিরোধী দল তো আইএসএফ, কই তাদেরকে তো এই নামে জানানো হচ্ছে না। দেখো, আইএসএফ যে জায়গায় আছে, বহু ক্ষেত্রে আইএসএফের জায়গায় লড়াই করছে, তারা তাদের মতন করে লড়াই করছে। এবার এই বাম রাম, এই যেটা বলা হচ্ছে বারবার, যে শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। আমি পরিষ্কার করে নাম করেই বলছি, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, তারা তাদের স্বার্থসিদ্ধি করছে। বারে বারে আরজিকর কাণ্ডে হওয়া যে রাত দখল, কখনো যে এই নবান্ন অভিযান, সব কিছুকে এই রাজ্যের শাসক দল বাম বিজেপির আন্দোলন বলছেন। শাসক দল সব কিছুতেই বাম আর বিজেপি দেখতে পান। এটা সাধারণ মানুষের আন্দোলন, এটা কখনোই কোনো দলের আন্দোলন নয়। হ্যাঁ, বিভিন্নভাবে রাজনৈতিক দলের কাজ মানুষের পাশে দাঁড়ানো, তারা সমর্থন জানিয়েছে। কিন্তু আন্দোলনটা সম্পূর্ণভাবে রাত দখলের যে আন্দোলন বা অন্যান্য আন্দোলনগুলোর কথা বলছো, আজকেও রয়েছে, তো এগুলো সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। এখানে রাজনৈতিক দলের কোনো যোগাযোগ আছে বলে আমরা মনে করি না। ফরেনসিক দলে যখন পুলিশের হাতে মানে এই তদন্ত প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু যে এই যে ফরেনসিক দলে বায়োলজিস্ট ছিল না, তাহলে তো বারে বারে পুলিশের গড়িমসির চিত্র ধরা পড়ছে। পুলিশের যে ভূমিকা, সেটা বারবারই আতশ কাচের নিচে। পুলিশ যতই বারবার বলুক, ডিসি নর্থ বারবারই যতই সাফাই দিক, সুপ্রতিম সরকার যতই বড় বড় কথা বলুক, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। আজকে যে নির্যাতিতা তিলোত্তমার যিনি মা রয়েছেন, তিনিও যেটা বলেছেন যে চাদরের কথা বলা হয়েছে, নানান ক্ষেত্রে তাদেরকে কল রেকর্ডিং আমরা শুনেছি, কল রেকর্ডিংয়ে যেখানে বলা হচ্ছে একবার সুইসাইড, একবার শরীর খারাপ, তারপর আইসি ফোন করেছে থানায় যিনি কর্তব্যরত পুলিশ ছিলেন। তো এখানে বিভিন্নভাবে পুলিশের ভূমিকা যথেষ্ট আতশ কাচের নিচে, এবং সিবিআই তদন্ত করছে, আশা করি সত্য সামনে আসবে। এই যে বারে বারে দেখা যায় যে রাজ্য সরকার সিবিআই এর বিরোধিতা করে, বহু বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে সিবিআই এলো আরজিকর কাণ্ডের এই যে মৃত্যু হয়েছে সেই তদন্ত নিয়ে, কিন্তু সেখানে সিবিআই এর হাতে মামলা গিয়ে পড়লো আর্থিক দুর্নীতি। এই যে একটা কাণ্ডে সিবিআই আসে, আস্তে আস্তে আরও কাণ্ড সিবিআইয়ের হাতে চলে যায়, এই জন্যেই কি রাজ্য সরকার কোথাও গিয়ে কোট আনকোট সিবিআইকে ভয় পায়? না, সিবিআইকে যদি তুমি বলো যে মমতা ব্যানার্জির যে ভূমিকা 2011-র আগে উনি যখন বিরোধী ছিলেন, তখন সিবিআই ওনার কাছে খুব ভালো ছিল। উনি সিবিআইকে খুব পছন্দ করতেন, এবং কথায় কথায় বলতেন যে সিবিআই তদন্ত চাই। কিন্তু যেই উনি শাসক হলেন, তখন সিবিআই অত্যন্ত খারাপ হয়ে গেল।
সিবিআই এর সাকসেস রেট ইত্যাদি ইত্যাদি, যেগুলো কংগ্রেস আমলের, যাই হোক সেই ডেটায় যাচ্ছি না, সেগুলো নিয়ে কথা বলা শুরু করলেন। তো স্বাভাবিকভাবেই উনি জানেন যে সিবিআই এলেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে চলে আসবে, সেই জন্য কেউটে সাপকে ভয় পেতেই পারে। মানে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আর শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর ফারাক। এটা যে কেউ ফুটেজ যদি দেখে, পুরনো ফুটেজ 2011-র আগে, তাহলে ওনার যে সিবিআই সম্পর্কে যে কথা, যে তথ্য, আর এখনকার যে তথ্য, যে কথা উনি বলেন, সেটা সম্পূর্ণ আলাদা। 2011 সালে ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল যে বদলা নয় বদল চাই। তিনি কার্যত তৃণমূলের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস মেয়র রোডের সভা থেকে বলছেন, ওই কথা এখন আর নয়, তোমরা যা ভালো বোঝো তাই করো, ফোঁস করতে শেখো। কোথাও গিয়ে তো তাহলে একটা প্রতিহিংসার রাজনীতির কথাই তিনি উল্লেখ করছেন। দেখো, শাসক আর তার কাছে কোনো উপায় নেই, সে পাচ্ছে না, আন্দোলনটাকে তো দমাবার নানান চেষ্টা করা হয়েছিল। কলকাতা পুলিশের কাছ থেকে যারা ফেসবুকে পোস্ট করেছে, কলকাতা পুলিশ কার্যত নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে কল সেন্টারের মতো লোকজনকে ফোন করে করে বলেছে পোস্ট ডিলিট করো। নানান চেষ্টা করা হয়েছে। তারপরে যেভাবে এই যে আন্দোলনে, স্বতঃস্ফূর্ত আন্দোলনে ক্রিয়েটাররা এগিয়ে এসছে, ইউটিউবাররা এগিয়ে এসছে, আমি সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ দেব, প্রত্যেকে যে এগিয়ে এসছে, তাদের যে ভূমিকা, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, এটাই শাসক দল ভয় পেয়েছে। সেই জন্য এখন উনি বলছেন যে এবার তোমরা নামো, তোমরা আন্দোলন করো। নিজেদের কর্মীদের, যারা নিচুতলার কর্মী আছে, তাদের লেলিয়ে দিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যদি অশান্তির পরিবেশ তৈরি হয়, তাহলে কি রাজ্য সরকার দায় নেবে? রাজ্য সরকারকে তো দায় নিতেই হবে। রাজ্যের আইন শৃঙ্খলা তো এখনও তো রাজ্যেরই বিষয়, রাজ্য তো সরকারটা রয়েছে এখনও, তো রাজ্যকেই দায় নিতে হবে। কিন্তু বারে বারে তো এই রাজ্য আপনাদের ঘাড়ে বা কখনো বামেদের ঘাড়ে ঠেলে দেয়। সে তো উনি ঠেলে দেবেনই, এটা ওনার চরিত্র বা ওনাদের রাজনৈতিক এজেন্ডা, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু মানুষ দেখছে, মানুষ তো সবটা জানতে পারছে। কারা সেদিনকার 14 তারিখ রাতে লুঙ্গি পরে, হাফ প্যান্ট পরে আরজি করে ঢুকে গেল, সেটা তো সবাই দেখেছে, সবাই জানে। কিন্তু যাদের গুন্ডা দমনের কাজ, তারাই তো গুন্ডাদের হাতে মার খাচ্ছে। পুলিশ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, পুলিশ অন্যান্য জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে ভূমিকা নেয়, রাজ্যের বিরোধী দলের ক্ষেত্রে বা সাধারণ মানুষ সামান্য এরা ফেসবুকে কিছু লিখলে যে কোনো ভূমিকা, যে ধরনের থ্রেট কল লালবাজার থেকে আসে, সেই ভূমিকাটা কোথায় শাসক দলের বিরুদ্ধে আমরা দেখতে পাই না। শাসক দলের গুন্ডারা যখন রাস্তায় নামেন, যখন ডেমোলিশ করেন, তখন তো পুলিশ কিছু বলে না। এই যে আরজিকর কাণ্ডের মধ্যেই আনন্দপুরে এক মহিলার খুন দেখা গেল, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে এক নাবালিকাকে মানে এক প্রকার বলা যেতে পারে শিলাদাহানির অভিযোগ। গতকালে একটা নার্সিং হোমে, সেখানে একজন ল্যাবরেটরিয়ান একজন মহিলাকে শ্লীলতাহানি করছেন। এই যে বারে বারে বিভিন্ন নার্সিং হোমের ঘটনা বা বারে বারে এই রাজ্যের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠছে, তাহলে এই যে যারাই বিরোধিতা করছে, তাদেরকে কার্যত আপনার কথাতেই লালবাজার তলব করছে বা ফোন করছে। তাহলে এই তলব করা পুলিশ কোথাও গিয়ে তো তাহলে নারী নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ কী করে নারী নিরাপত্তা দেবে? এই যে আমি কালকেই বোধহয় সম্ভবত রাত দখল ছিল সোদপুর বিটি রোডে, সেইখানে একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশের কেপি লেখা গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় ঢুকে গিয়ে ধাক্কা মারছে। একটা সিভিক ভলেন্টিয়ার যারা গাড়ি ধরে বা বাইক ধরে, ট্রাফিক কন্ট্রোল করে, তারা তো পুলিশের সঙ্গেই কাজ করে। সাধারণ মানুষ তাদেরকে পুলিশের সাথে অ্যাসোসিয়েটই ভাবে। তারা যদি রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় এইভাবে ঘুরে বেড়ায়, যাদের কাজ আইন রক্ষা করা, তারাই যদি আইন ভাঙে, এবং তাদের পরবর্তীকালে চাপে পড়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু সার্জেন্ট তাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তো এই রকম ঘটনায় তো দুষ্কৃতকারীরা সাহস পেয়ে যায় যে আমরা যদি এরকম অপরাধ করি আমাদের কিছু হবে না। এই যে সাহস পেয়ে যাচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, তাতে অপরাধীদের অপরাধ করার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাহলে তো একটা প্রশ্ন থাকছে যে বাংলায় যারা দুর্নীতিতে অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত, তাদের কি আদৌ কোনো শাস্তি হবে? এই প্রশ্নটা তো আমাদের সকলের এবং সাধারণ মানুষেরা সেই জন্যই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আজকে মানুষ রাস্তায় নেমেছে। মানুষ কখন রাস্তায় নামে? যখন তার আর কিছু করার থাকে না, সে বলে বলে ক্লান্ত। তো সেই জন্য মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং মানুষের প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী বলছেন তার বিভিন্ন বক্তব্যকে নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি হচ্ছে বা ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধী সহ সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমেরা।
না না, ওনার বক্তব্য কি বলেন এবং তার কি ব্যাখ্যা হয় সেটা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়। আলাদা করে আর ব্যাখ্যা করার দরকার নেই। তা উনিই বলে দিক যে ওনার বক্তব্যের মানেটা কি। আমরা তো মানে বুঝতে পারি না, আমরা তো আর 26টা ভাষা বুঝি না। আমরা মোটামুটি এখানে যারা থাকি বাংলা, হিন্দি, ইংলিশ এগুলোই বুঝি। তো উনি বলে দিতে পারেন ওনার ভাষার কি মানে। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে এই যে মানে আরজিকর ঘটনা, যে কাণ্ডটা, এর বিচার চায় না, এর নাকি তদন্তটাকে জলে ফেলে দেয়া হলো। নির্যাতিতার মা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে, বা আপনাদের মতো যারা আন্দোলন করছে, তারা ধর্নায় বসছে, বা জুনিয়র চিকিৎসকরা, তাদেরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন। দেখুন, প্রথম দিন থেকে যেদিনকার সিবিআই এর হাতে তদন্ত গেল, আদালতে মামলা চলছে, সিবিআই পরের দিন টেক ওভার করবে, সেদিনকার রাত্রেবেলায় সেমিনার রুম ভেঙে দেওয়া হলো। সন্ধ্যেবেলা বিকেলবেলায় গিয়ে ক্যামেরায় প্রত্যেক দেখা গেছে যেখানে যে ক্রাইম যেখানে হয়েছে সেই যে জায়গাটা, সেটাকেই যদি পুলিশ প্রোটেক্ট করতে না পারে, সরকার প্রোটেক্ট করতে না পারে, একটা সামান্য সরকারি অর্ডার আসতে কতক্ষণ টাইম লাগে আমরা জানি। সেখানে সেমিনার রুমের মতন জায়গাটা ভেঙে দেওয়া হলো এবং দেয়াল ভেঙে দেওয়া হলো, তো বোঝাই যাচ্ছে কারা কি চাপা দিতে চাইছে। এবং এভিডেন্স নষ্ট করার একদম প্রত্যক্ষ প্রমাণ সকলের কাছে রয়েছে। সকলেই বুঝতে পারছে যে এই যে পরিকল্পিত খুন, পরিকল্পনা করার কথাই বলছি। মানে কারণ এটাকে খুন বলছেন? অবশ্যই 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 যে যে তথ্য চলে আসছে, যেভাবে আসছে, তাতে শুধুমাত্র যে উদ্দেশ্য ধর্ষণের উদ্দেশ্য নয়, এটা একেবারে পরিকল্পিত খুন। এবং যেভাবে এভিডেন্স পাওয়া গেছে যে একটা ভিড় করে রয়েছে মৃতদেহ, যিনি শুয়ে রয়েছেন তার পাশে ভিড় করে রয়েছেন মৃতার মায়ের যে বক্তব্য আমরা বারবার দেখতে পাচ্ছি, তাতে বোঝাই যাচ্ছে যে কোথাও কি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রথমে, কিন্তু সেটা ব্যর্থ বুঝে এখন সরকার বলবে সরকারের কথা, কিন্তু এভিডেন্স তো নষ্ট করাই হয়েছে, সেটা সিবিআই রিপোর্ট দিলেই বোঝা যাবে। এই যে বলা হচ্ছে বারবার যে ক্রাইম সিনে যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে পাঠানো হয়েছিল ফরেনসিক দলে, তাহলে তো আরও তদন্ত লোপাটের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্যই অবশ্যই, এখানে যারা রয়েছে দেখবেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড, তাদের ছবি, তারা কোন দলের সঙ্গে কিভাবে কি যুক্ত, সেগুলো এলে চলে আসছে মিডিয়াতে। তো বোঝাই যাচ্ছে যে যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, কিছু নেই, তারা কি করে ওখানে ঢুকতে পারে। ওখানে এভিডেন্স নষ্ট হওয়ার মানে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, সকলের কাছে রয়েছে। কিন্তু সেই সময় তাদের তো পুলিশি ব্যারিকেড বা সেখানটা সিল করে দেওয়া উচিত ছিল পুলিশের। পুলিশ তো দেখা গেছে, পুলিশ তো সামনে ওখানে দাঁড়িয়েছে, এবং ইভেন ঘটনা ঘটার পর যখন সেমিনার রুম ভাঙা হচ্ছিল তখন দুজন পুলিশ কর্মী কনস্টেবল ওখানে বসে রয়েছেন, উনি পাহারা দিচ্ছেন যাতে ভালো করে ভাঙা হতে পারে। কোথাও গিয়ে তো তাহলে তো পুলিশ মানে একটা দলের পক্ষেই কাজ করছে, এটা বলাই যায়। শুধু দলের পক্ষে নয়, অপরাধের পক্ষে কাজ করছে। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি, একেবারে অপরাধের পক্ষে, অপরাধীদের পক্ষে কাজ করছে। এই যে বারে বারে যখন এই আন্দোলন চলছে, তখন এই রাজ্যের একজন মন্ত্রী উদয়ন গুহ তিনি বারে বারে বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলে কখনো তিনি আঙুল ভেঙে দেবেন, কখনো বলছেন মহিলারা আন্দোলন করছেন জিন্স প্যান্ট পরে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে আসার জন্য, কখনো বলছেন যে স্বামীকে রাতে মানে সময় দিতে পারে না, তারা নাকি আবার রাত দখল করবে। উদয়ন গুহ যখন ফরওয়ার্ড ব্লক করতো তখন ঠিকঠাক ছিল, মোটামুটি কথাবার্তা বলতো। ওনার বাবা অত্যন্ত সম্মানীয় কমল গুহ। তারপর তৃণমূল কংগ্রেসে গিয়ে ওই সব কিছু মিলেমিশে মাথাটা এখন সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হয়ে গেছে, সেই ধরনের এই ধরনের কথাবার্তা বলছেন। এই ধরনের কথা ভিত্তিহীন, এবং এই ধরনের কথায় যারা সমাজে অপরাধী, যারা ধর্ষক হয়ে যারা রয়েছে, তারা কিন্তু সাহস পেয়ে যায়। রাজ্যের মন্ত্রী যদি এই ধরনের কথা বলে, তাহলে যারা ধর্ষক রয়েছে, যারা পোটেনশিয়াল রেপিস্ট রয়েছে, তারা এখানে সাহস পেয়ে যায়। অবিলম্বে এনাদেরকে অ্যারেস্ট করা উচিত, এবং রাজ্য সরকার যদি মনে করে যে তারা ধর্ষকের পক্ষে এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনবে, তাহলে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা উচিত। এই ধরনের লোকেদের অ্যারেস্ট করা তারা তো উচিত। বলছেন যে তারা বিধানসভায় এই আইন পাশ করাবেন ধর্ষণ বিরোধী। সবার আগে উচিত রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে ভালো করে ট্রেনিং করানো, এবং বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা বলো তো, এত মদ খেয়ে নাকি সিভিক ভলেন্টিয়ার ঘুরে বেড়াচ্ছে? এত মদ পাচ্ছে কোত্থেকে? থানা যদি তাদেরকে সাপোর্ট করে সিভিক ভলেন্টিয়ারদের বা থানার পুলিশ অফিসারদের, তাহলে তো এরা তো সাহস পাবেই, এরা তো এইভাবে ঘুরবেই। আইন এনে লাভ কি যদি ইমপ্লিমেন্টেশন না হয়? আমি যদি ইমপ্লিমেন্টই না করতে পারি, তাহলে তো আইন করে তো কোনো লাভ হবে না।
মানে আইন আনলেও আইনের রক্ষাটা করা যাচ্ছে না। রক্ষা করার জন্য যারা রক্ষা করবে তারা যদি এইভাবে আইন ভাঙে তাহলে কি করে হবে? রাত্রেবেলা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রবীন্দ্রভারতীর ওখানে ছবি আঁকছে, গান গাইছে, তাদের হাতে না কোনো অস্ত্র আছে না কিছু আছে, সেইখানে এসে একটা সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মারলো। তো ভাবা যায় না এগুলো, এবং পুলিশ তাকে সেফ প্যাসেজ করে দিচ্ছে সে যাতে পালিয়ে যেতে পারে।